এখানকার বাঁধের কি অবস্থা দেখো, পাটা ভেঙে ভেঙে একাকার। এইভাবেই কিন্তু এখানকার মানুষজনকে নৌকোতে ওঠানামা করতে হয়। নদীতে সব ভেঙে গেছে, এখন এখানে থাকি আমরা। আমাদের বাড়ি এখন একটা দাঁড়িয়ে আছে, মানে জোয়ার ভাটা খেলছে। পেছনে আরেকটা বোট এলো দেখতে পাচ্ছ, বেশ অনেক প্যাসেঞ্জার মানুষজনকে দেখতে পাচ্ছি। 4 নম্বর মাধবকাঠি আদিবাসী বিদ্যালয়। হিরণ মন্ডল, সুরজ মিস্ত্রি, মৌমিতা মিস্ত্রি, জয়তী মিস্ত্রি, হিমা মন্ডল। অনেক পুরনো স্কুল মনে হচ্ছে, এখানকার স্থাপত্য বা এখানকার বিল্ডিং দেখ 35-40 বছর হয়ে গেছে। কি ভিডিও বানাও তুমি? 1000 কিন্তু ফলোয়ার্স আছে। নদীর পাশে বাঁধ, আর ঠিক বাঁধের পাশে কাকিমাকে দেখছি মাটি যে উনান, কাঠ দিয়ে ভাত রান্না করছেন দেখতে পাচ্ছ। এই ঘাটের ব্যাসটাও দেখতে পাচ্ছ। চলো কাজকর্ম নেই ওদিকে, আমাদের ভীষণ দুর্ভোগ, কোনো আয় উন্নতি নেই। পাগলা ভোলা থাকে, আমি কিছু বলবো না। ওই দাদা ভয় পাচ্ছে, বলছে আমি কিছু বললে যদি অন্য কোথাও চলে যায়। তোর নাম কি? জানলা খোলা আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ টিকটক করে বা রিলস বানায়, যাই হোক তারপরেও কিন্তু ও কিন্তু ক্লাসে ফার্স্ট হয়। এগুলো খেতে, এগুলো ভীষণ টক। চাটনিও করা যায় বা মাছ তরকারি দিয়েও রান্না করি আমরা। ওনার দোকানটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই, রোডের ঠিক পাশেই। ভেতরে রান্না বান্না সবই, থাকা খাওয়া। ওয়েলকাম টু মাধবকাঠি সর্দারপাড়া ফেরিঘাট। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও চলে এসেছি ধামাখালিতে, জাস্ট পেছনে বাস থেকে নামলাম। আর এখন যাচ্ছি আমি সামনে নৌকো ঘাট বা ভটভটি ঘাট আছে, তো সেখান থেকে আজ আমার গন্তব্য সর্দারপাড়া, যেটি হেমনগর বা হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। আর সেই ঘাট হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে নৌকো ছেড়ে যাবে 8:30টার সময়, তো এখন বাজে 8টা 5-10 হয়েছে। তো ভাবলাম এদিকে তোমাদেরকে কখনো দেখায়নি, এই ধামাখালির ঠিক এই পেছনের একটা ঘাট আছে, খেয়া ঘাট, ওই ঘাটটা তোমাদেরকে একটু দেখায়। আমার পেছনে যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাট থেকে ওপারে জেলিয়াখালি যাওয়া যায়। জেলিয়াখালি বা জেলেখালি এক্স্যাক্ট আমার ঠিক জানা নেই, তবে এরকমই। যদিও আমি এখানে একবার এসেছিলাম, নিজে দেখে গেছি, তো তখন আমি তোমাদেরকে দেখাইনি। তো এই ঘাটটা ঠিক এমনই দেখতে পাচ্ছ। আর এখান থেকেই আর কি খেয়া পারাপার হয়ে থাকে। এই একটাই খেয়া নৌকো আছে, যেটি ওপারে যায়, আবার ওপারে নামিয়ে আবার এপারে চলে আসে। তো বেশ বাঁধানো একটা ঘাট। এখানে সিঁড়ি টাইপের করা নেই, এখানে স্লোপ টাইপের করা আছে। এখানে বিভিন্ন ক্রেটগুলো দেখতে পাচ্ছি, ভাই দাদা একদম উপর থেকে ঠেলে দিচ্ছে, নিচে গড়গড় করে চলে যাচ্ছে। বিভিন্ন মুরগি আছে, কিন্তু পোলট্রি মুরগি, অনেক 2-3টে ক্রেট। আর এই হচ্ছে এখানকার ঘাট। ওপারে জেলিয়াখালি, জেলিয়া না জেলে? জেলিয়াখালি, ওটা ওখান থেকে আবার ভ্যানে উঠে যাচ্ছে। না বলছি ওই জায়গাটার নাম কি, জেলে না জেলিয়া? জেলিয়াখালি। জেলিয়াখালি। তো এই নৌকো করে ওপারেই যেতে হয়, ওখান থেকে আবার ভ্যান আছে, ইঞ্জিন ভ্যানে করে যেতে হয় জেলিয়াখালি। তো আমাকে অনেকে বলে জেলেখালি, কেউ বলে জেলিয়াখালি। আর এই মুহূর্তে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার, বৃষ্টি হলেও হতে পারে এরকম মনে হচ্ছে। আর আমি জাস্ট একটা গেঞ্জি পরে এসেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে যদিও। চা আছে নাকি? হ্যাঁ না, চা নেই, চা এই পাশে। ও আচ্ছা, চা এই দোকানে, চা দিন তো। ঘাটের ঠিক পাশেই এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, একটা বিড়ি সিগারেটের দোকান, এখানে একটা চায়ের দোকান। তো দাদা এখানে বেশ, এটা কিসের দুধের চা হচ্ছে, গরু না মোষ নাকি ওই মাদার ডায়েরি প্যাকেট দুধেই? আচ্ছা আচ্ছা। তো এখানে কি সকাল সকাল কিছু কাকুরা এসছেন আড্ডা মারতেন, গল্প করতে। কোথায় আপনাদের বাড়ি, কোথায়? বাসন্তী। এখানে কি করছেন? গাড়ির বোট আছে, জিসিবি পাড়ায়, নৌকোতে করে জেসিবি পাড়ায়, জিসিবি ওলার সব। ও আচ্ছা আচ্ছা, আপনারা ওখান থেকে এখানে এসেছেন, ওই নৌকোতে যাবেন। তো এই কাকুদের বাড়ি হচ্ছে বাসন্তীতে। বাসন্তীটা কোথায়, নাম শুনেছি? বাসন্তী থানা নাম শুনি। ওই সোনাখালির দিকে যেতে পারে? গদখালি, সুন্দরবন। ও আচ্ছা আচ্ছা, গদখালির দিকে যেতে যে ব্রিজটা পড়ে, নদী পেরোতে গেলে যে ব্রিজ পড়ে, ওটাই হচ্ছে বাসন্তী। বাসন্তী, ওপারে এই ওপারে সোনাখালি, এপারে বাসন্তী। আচ্ছা, যে এপারে বাসন্তী বলে, ওপারে সোনাখালি। আমার ধামাখালি বাড়ি। ও আপনার বাড়ি ধামাখালি? এখানে বাড়ি। তো আপনি এখানে কি করছেন, ওনার সাথে এসেছেন? না, আমরা এই ঘোরাফেরা করছি, চা পা খাচ্ছি। বাড়ি কি করেন আপনি? আমরা এখানে টয়লেট আছে, এই এচারে আছে, দেখাশোনা করি।
আচ্ছা, এই হেচারি কি এটা প্রাইভেট না সরকারি? না, প্রাইভেট। তো দাদার মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু সর্দারপাড়া যে বোট এর আগে জার্নি করেছি, তো আজও ওই সর্দারপাড়া বোটে জার্নি করব। ঘাটে নামার পরে পাশে যে গ্রাম, সেই গ্রাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ইভেন আমি জানিও না ওই গ্রামের নাম কি। তো আজ আমি ওই গ্রামে যাব, তোমাদেরকে পরে জানাবো যে ওই গ্রামের নাম কি, ওই গ্রামের মানুষজন কেমন আছেন, তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করছেন, সেগুলো আজ তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের ঘাটে নৌকো ভিড়ে গেছে, সম্ভবত এই নৌকো যাবে, নাকি পেছনে আরেকটা নৌকো ভিড়ছে, ওই নৌকো যাবে। এর আগে আমি দুবার এসেছি, দুবার কিন্তু জল অনেকটা নিচে ছিল, আর আজকে জল দেখছি অনেকটা উপরে, মানে এখন জোয়ার। যদিও ওই সময়টাতে জোয়ার ছিল। এই নৌকো কোথায় যাচ্ছে? তো এই নৌকো যাচ্ছে সর্দারপাড়া। তো এর আগে আমি যখন দুবার জার্নি করেছি তখন নৌকোগুলো ছোট ছিল, বাট আজকে ভেবেছিলাম তো অনেকে ছোটো নৌকো কেমন হয় সেটা দেখাবো, বাট আজকে দেখছি এই নৌকোর সাইজ বেশ অনেক বড়। ইভেন নৌকোর ছাদে দেখতে পাচ্ছ বেশ কিছু মাল যাচ্ছে, তারপরে সামনে বেশ অনেক মাল যাচ্ছে দেখতে পাচ্ছি। আর পেছনে আরেকটা বোট এলো দেখতে পাচ্ছ, বেশ অনেক প্যাসেঞ্জার মানুষজনকে দেখতে পাচ্ছি যারা ওই নৌকো থেকে নামছে। পেছনের যে বোট এলো সেটাও সর্দারপাড়া থেকে এলো। আর আজকে দেখছি এখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, জানি না কেন। ওপারে যে ধামাখালির খেয়া ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটও কিন্তু অনেক নৌকো নোংর করা বা ঘাট দেখতে পাচ্ছ। ইভেন তোমরা যদি এদিকেও দেখো, এদিকে কিন্তু বেশ অনেকগুলো প্রায় 7-8টা ভটভটি বা নৌকো দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে কিন্তু। ঘাটের ঠিক সামনেই এক কাকুকে দেখতে পাচ্ছি সকাল সকাল। আপনার বাড়ি কোথায়? ওই তো বড় তুষখালি। বড় তুষখালি? হ্যাঁ, ওই বাড়ি। আচ্ছা, পেছনে। তো কাকুর বাড়ি হচ্ছে বড় তুষখালি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা, সাথে শসা আছে, এদিকে পাতি লেবু বেশ মেখে বিক্রি করছে। রেগুলার কত টাকা সেল হয়? 400, 450, 500, তার বেশি হচ্ছে। 400-500 টাকা। তো ওনার 400-500 টাকা পার ডে বিক্রি হয়। তো আমি দেখলাম কাঁচা ছোলা বেশ ভালো সকাল সকাল, তাই নিলাম, খাচ্ছি। সকাল সকাল এই ঘাটের ব্যস্ততা দেখতে পাচ্ছ, বিভিন্ন মালামাল নৌকো থেকে ওঠানো হচ্ছে, বিভিন্ন মালামাল নৌকোতে নামানো হচ্ছে, বেশ অনেক ব্যস্ত প্রত্যেকটা মানুষ। এখানে প্রচুর নৌকো আসছে, প্রচুর নৌকো যাচ্ছে এখান থেকে। এখানে বসে বসে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। প্রচুর হাঁক ডাক চারদিকে, বিভিন্ন মানুষের প্রচুর চিৎকার, বিভিন্ন মালামাল ওঠানো নামানো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। 8:30 বেজে গেছে, আমাদের নৌকো ছেড়ে দেবে। কথা বলি এত জীবনে নেয় না মানুষের কথা। 8:31 হয়ে গেছে, 8:30টার টাইম। তো যেহেতু 1 মিনিট ডিলে হয়েছে, তো ঘাটের দায়িত্বে যারা আছেন আর কি, তো নৌকোওয়ালাকে বকাবকি করছে যে 1 মিনিট দেরি হয়ে গেছে, কেন ছাড়া হচ্ছে না। তো এটা একটা বেশ ভালো জিনিস, টাইম মেনটেন করা। তো যাই হোক, আমাদের নৌকো কিন্তু ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের নৌকো ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে, আর ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের সামনে যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাট হচ্ছে সন্দেশখালী ঘাট। যদিও এর আগে দুবার এসেছিলাম আমি, তখন কিন্তু এই ঘাটে আমাদের নৌকো ভেড়েনি। যদিও এই যে ঘাট দেখতে পাচ্ছ এই পিছনে, এই ঘাট হচ্ছে ফেরি পারাপারের জন্য। আর যে সমস্ত সার্ভিস নৌকো বা ভটভটিগুলো সামনে যে ঘাট আছে ওই ঘাটে ভেড়ে।
সন্দেশখালী ঘাট থেকে আমাদের নৌকো বেরিয়ে যাচ্ছে সামনে আমাদের গন্তব্যের দিকে। আর আমার পাশে এক দাদা বসে আছেন। আপনি কোথায় যাচ্ছেন? তালতলা যাবো। হ্যাঁ, তালতলা। তালতলা। ওখানে কি বাড়ি না কাজে? না না, বাড়ি। বাড়ি গিয়েছিলেন কোথায়? বিয়ে বাড়ি। কোথায়? বেড মজুর। বেড মজুর। তো দাদার বাড়ি সামনে ঘাট আছে, তালতলা ঘাট। বেড মজুর বলে কোনো এক জায়গাতে দাদা বিয়ে বাড়িতে গিয়েছিলেন। কদিন ছিলেন ওখানে? 4 দিন। 4 দিন ছিলেন। আপনি একা নাকি না ফ্যামিলি? না না, পরিবার আছে। নিচে পরিবার আছে। তো দাদার নিজের ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন বিয়ে বাড়িতে 4 দিনের জন্য। কার বিয়ে ছিল? বাগনা বিয়ে। ভাগনা? আচ্ছা আচ্ছা, ভাগনার বিয়েতে মানে বেশ ভালো মজা করেছেন। আপনি কি করেন আপনি? ব্যবসা করতে। কিসের ব্যবসা? ধানের ব্যবসা। ধানের ব্যবসা। গ্রাম থেকে ধান কেনেন, নিয়ে অন্য কোথাও গিয়ে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আপনার ব্যবসা। দাদার ভাইপো এসছে ওপরে, নিচে বসেছিল। কি নাম তোমার? প্রীতম পাইক। কোন ক্লাসে পড়ো? আরে কেজি ওয়ানে। কেজি ওয়ানে? তো মুখে ওটা কেন? আমরা যে ঘাটে দাঁড়িয়েছি, ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ এরকমই ভাঙাচোরা। আর সামনে সম্ভবত একটা প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম ছিল প্যাসেঞ্জারদের জন্য। তো যদিও সেটা আর কদিন এখানে তার অস্তিত্ব বজায় রাখতে পারবে জানি না। আর কিছুদিন পরে সম্ভবত ভেঙে নদীতে তলিয়ে যাবে। আপনারা যেখানে নামবেন সেখানে ঘাট আছে না, ওটাও মাটিতে নামতে হবে। মাটিতে নামতে হবে। আর এখান থেকে মাল নামাচ্ছে দেখতে পাচ্ছ। যে দাদার সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম, ওই দাদারা এখানে নেমে যাচ্ছেন, দাদাদের বাড়ি এখানে। তো এখান থেকে কিসে যাবেন? ভ্যানে যাবে। কতক্ষণ লাগে এখান থেকে? এখান থেকে 20 মিনিট। 20 মিনিট। তো দাদাদের বাড়ি ঠিক এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এনাদেরকে সম্ভবত মাটি মানে কাদার মধ্যে নামতে হতে পারে নাকি? কাদা লাগবে? না, কাদা লাগবে না, জল। আচ্ছা, ওই লাফি। আচ্ছা, বুঝতে পেরেছি। জল আগে গেছে। আচ্ছা, লাফিয়ে আর কি নামতে হবে দাদাদেরকে। তো অন্য সময় হলে কিন্তু কাদায় নামতে হতো। দাদা আছে, দাদার ভাইপো, দাদার ওয়াইফ, স্ত্রী, দাদার মেয়ে, জামাই, ছেলে সবই যাচ্ছে। কিভাবে নামে দেখো এখানকার লোকজন। তো এইভাবেই কিন্তু এখানকার মানুষজনকে নৌকোতে ওঠানামা করতে হয়। ধরতে হবে, ধরবো ধরবো। চলো। কাকু যে বোঝাটা নিল, এর মধ্যে পান আছে। কোথাও ধামাখালি থেকে এই পান আসছে, এখানকার কোনো ব্যবসায়ীর কাছে যাচ্ছে আর কি। আর ঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ ঠিক এমনই। ওই ছোটে কি হচ্ছে? আমি বাড়ি ফিরছি। কোথা থেকে ফিরছেন? আমি ধামাখালি থেকে বাড়ি ফিরছি। আচ্ছা, মাছ নিয়ে গিয়েছিলেন? মাছ নিয়ে গিয়ে নিজের ফিশারি না পুকুর? আমার এই পিন বাগদার ব্যবসা। বাগদা মাছের পোনা আর কি, ছোটো ছোটো, সেগুলোকে পিন বলে, অনেকে মিন বলে। তো এই দাদা সেই ব্যবসা, যারা ওই মিন ধরে বা পিন ধরে তাদের থেকে দাদা কিনে নেন, কিনে নিয়ে ধামাখালিতেই যান বিক্রি করতে। হ্যাঁ, ধামাখালি থেকে আমরা গাড়িতে করে বিভিন্ন জায়গায় চলে যাই। মালঞ্চ যাই, মিনেকা যাই, বক্সরায় যাই, তোমার সরবারে যাই। অনেকে বলে নেজাট। হ্যাঁ, নেজাটে ও বিক্রি হয়। কি করেন? ও আপনিও এই পিনের ব্যবসা? আপনার বাড়ি কোথায়? মাধবকালী। সর্দারপাড়ার যে ঘাট, ওই পাশের যে গ্রাম, ওই গ্রামের নাম কি? 2 নম্বর মাধবকালী। আচ্ছা, ওটাই মাধবকাঠি। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে শুরুতে বলছিলাম যে আমি যাচ্ছি সর্দারপাড়ার যে ঘাট, ওখানকার গ্রামের নাম আমার জানা নেই। ওই গ্রামের নাম হচ্ছে মাধবকাঠি। যেখানে নামবেন হ্যাঁ সর্দারপাড়া ঘাট, ওরা 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর মাধবকালী। 4 নম্বর অল্প কিছু দূর গিয়ে তারপরে 2 নম্বর শুরু। মানে ওটাই 2, 4 সব মিলে মাধবকাঠি গ্রাম। কাকু, আপনি কোথায় গিয়েছিলেন? আমি গেলাম গড়িয়া। কোথায় গিয়েছিলেন? গড়িয়াতে? গড়িয়াতে ছেলের কাছে। আচ্ছা, ছেলে ওখানে থাকেন। বাড়ি কোথায়? বাড়ি মণিপুর। হ্যাঁ, মণিপুর। মণিপুর। গোপালের ঘাটে নামবো। আচ্ছা, সামনের যে ঘাট গোপালের ঘাট, ওই ঘাটে নেমে আর কি ওনার বাড়ি যেতে হয়। মণিপুর গ্রামের নাম। ছেলে কি করে করেন ওখানে? রাজমিস্ত্রির কাজ করেন। আচ্ছা আচ্ছা। তো উনিও বাড়ি ফিরছেন মোটামুটি। এখানে যাদের সাথে কথা বললাম সবাই কিন্তু বাড়ি ফিরছে।
কাজের পারপাসে ওদিকে কেউ যায় এই নৌকোতে? কাজকর্ম নেই ওদিকে, আমাদের ভীষণ মানে দুর্ভোগ, কোনো আয় উন্নতি নেই, সব বাইরে, সব বাইরে। অন্ধ্রে, কেরালা, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, আন্দামান, গুজরাট। মানে সুন্দরবন অঞ্চলে দেখছি প্রচুর মানুষ, জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জেলার কি হাল বা কী অবস্থা। যেহেতু আমি সুন্দরবন অঞ্চলগুলোতে ঘুরে বেড়াই, তো এখানকার ম্যাক্সিমাম দ্বীপের বা ম্যাক্সিমাম গ্রামের ছেলেরা, পুরুষরা আর কি, ইভেন শুধু ছেলে পুরুষ বলা ভুল হবে, তাদের স্ত্রীদেরকেও নিয়ে চলে যাচ্ছে বাইরে, আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে আর কি। তো অনেক দুর্দশা আপনাদের। আমাদের গন্তব্যের 3 নম্বর ঘাট হচ্ছে এই ঘাটের নাম হচ্ছে গোপালের ঘাট। আর আমাকে শম্পা ম্যাডাম বলেছিলেন যে চিমটে গ্রামে যাওয়ার জন্য। তো আমি গুগলে সার্চ করছিলাম, তখন খুঁজে পাচ্ছিলাম না চিমটে গ্রামটা কোথায়। তো এই নৌকোতে যেতে যেতে এই দাদার সাথে কাকুর সাথে কথা বলছিলাম, ওনারা বললেন যে এই মণিপুরে নেমে ভ্যানে করে যেতে হয় চিমটে গ্রামে। পরে কখনো সময় হলে অবশ্যই চিমটে গ্রামে যাব। আপনাকে অনেক ধন্যবাদ শম্পা ম্যাডাম আমাকে এই ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই গোপালের ঘাট থেকে কিন্তু প্রচুর মানুষ বা প্যাসেঞ্জার আমাদের নৌকোতে উঠছেন আর কি। একটা আছে পাগলা, আপনাদের বন্ধু বান্ধব? হ্যাঁ, পাগলা ভোলা রংপুর থাকে, স্বপন পাইক। স্বপন পাইক ওনার নাম। ব্রেনের ডিস্টার্ব আছে। বিএ পাস তখন ওই দিনে সার্ভিস পাইনি। কি বিএ পাস, কোনো চাকরি বাকরি পাননি? তো ওনার যা বয়স ওই সময় তো নাকি শুনতাম চাকরি অ্যাভেলেবেল। ওনার যা বয়স ওই সময় শুনতাম চাকরি অ্যাভেলেবেল হয়। এটা 3 জনই 4 জনই একসঙ্গে পরীক্ষা দিয়েছে। ওনার স্ত্রী, ছেলে, মেয়ে, উনি পেয়েছে কে তাহলে চাকরি? কেউ পায়নি, 4 জনের কেউ পায়নি। ও আচ্ছা, হ্যাঁ। ও বললো না মানে এ বললো না ওর ব্রেন ডিস্টার্ব। না ওটা দাদা হচ্ছে মজা করে বলেছে, সিরিয়াসলি বলেনি। কিন্তু আপনি নাম কি শুনে ভোলা বললো তো, ঈশ্বর স্বপন কুমার পাই। ও আচ্ছা, যাও আপনার বন্ধু বান্ধব হয় মজা করছে। এই যে বাঁধ দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পুরনো বাঁধ। আর ঠিক এর ওপারেই গাড্ডা করেছে, মানে ওখান থেকে মাটি তুলে পাশের ওপারে যে নতুন করে বাঁধ বানানো হচ্ছে। তো এই নতুন বাঁধ বানানোর দরকার আছে, তার কারণ হচ্ছে সামনের বাঁধ দেখতে পাচ্ছ পুরো ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। ইভেন এই বাঁধের যা পরিস্থিতি, এই বাঁধ তো খুব বেশি দিন থাকবে বলে মনে হয় না। এরপরে বড় সড়ো ঢেউটাও এলে বা নদীর যে স্রোত, সেই স্রোত যদি বড় সড়ো আসে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। আর আমাদের নৌকো যে মাঝি দাদা আছে, দেখি দাদার সাথে একটু কথা বলি। নৌকোতে কিন্তু অনেক পান যাচ্ছে দেখতে পাচ্ছি, এই সময় সম্ভবত পানের সিজন। এখানে যে বস্তাগুলো বা মোটগুলো দেখতে পাচ্ছ, বেশ অনেক মোট আছে, সবগুলো মোটে কিন্তু পান যাচ্ছে। মাঝি দাদার হাইট এত লম্বা হয়ে গেছে, ওপরে ফুটে গেছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না। উনি কদিন ধরে করছেন? আমি আসি না সেরকম, বাবা আসে, আমি মাঝে মধ্যে আসি। ও এইটা আপনাদের নৌকো? হ্যাঁ, আমাদের। আপনার বাবা চালান? বাবা আসে, আমি মাঝে মধ্যে আসি। কত পুরনো নৌকো? তা ওই ম্যাক্সিমাম আমার যতটা বয়স, এর বয়স হয়ে গেছে 22 বছর। তো দেখে তো মনে হচ্ছে চকচক করছে নৌকো। হ্যাঁ। রং টং করেছেন? হ্যাঁ, রংটা এমনি চকচক রাখতে হয়, আয়ের জিনিস না করে রাখলে হয়। ওদের যে নৌকো বা ভটভটি এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু 22 বছরের পুরনো নৌকো। বাট এই নৌকোতে রং টং করেছে, বেশ একটু চকচক করছে। আর শুরুতে এই নৌকোতে ওঠার আগে তোমাদেরকে বলছিলাম যে আমি পাথর প্রতিমা যে সমস্ত নৌকোতে চড়ি বা উঠি, সেই সমস্ত সার্ভিস নৌকোর সাইজগুলো অনেক বড় বড় হয়, সেই তুলনায় এই নৌকো ছোট। বাট এর আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু যে নৌকোতে গেছিলাম সেই নৌকো এর থেকে আরও ছোটো ছিল। বাট সেই তুলনায় কিন্তু এই নৌকো একটু বড় আছে। আপনি কে? আমি প্যাসেঞ্জারই আছি। প্যাসেঞ্জার? তো প্যাসেঞ্জার হাল ধরে আছে, প্যাসেঞ্জার জানে নাকি হাল ধরতে? বন্ধু আচ্ছা, বন্ধু হয়। আগের যে হাল ধরেছিল যে ভাই, তার বন্ধু হয়। আর আমাদের এই নৌকোর কি বলে, যারা টিকিট কাটে আপনার নৌকোতে, তাদেরকে কি বলে? আমি কিন্তু বলবো না। হ্যাঁ, আমি কিন্তু বলবো না। কেন? এসব বন্ধু কিংবা চলতে হবে ওই দাদা ভয় পাচ্ছে, বলছে আমি কিছু বললে যদি অন্য কোথাও চলে যায়। কত বছর ধরে করছো এই কাজ? হ্যাঁ,
দাদা হচ্ছে স্পিকটি নট। ভাই কি করো তুমি? পড়াশোনা করি কোথায়? মানে ক্যানিং টু গভর্নমেন্ট ITI। ওই ভাই ক্যানিংয়ে ITI পড়ছে। বাড়ি তোমাদের কোথায়? বাড়ি সুন্দরবনের হেমনগর। আমাদের নৌকো বড় তুষখালী যে দ্বীপ, এই দ্বীপের ঘাট, গোপালের ঘাট থেকে আমাদের নৌকো কিন্তু আর ওদিকে যাচ্ছে না। আমাদের নৌকো কিন্তু একেবারে ওপার থেকে একেবারে ওই পারে চলে যাচ্ছে। ওপারে যে দ্বীপ, ওপারে হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লক। আমরা এতক্ষণ এই পেছনের নদী দিয়ে এলাম। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ ওদিকে একটা নদী ঢুকে যাচ্ছে। ওই যে নদী দেখতে পাচ্ছ, ওই নদী হচ্ছে রায়মঙ্গল নদী। আর সামনে কিন্তু বেশ চওড়া বড় নদী। আমাদের নৌকোর ভেতরটা কেমন তোমাদেরকে দেখায়। খুব বেশি বসার জায়গা নেই। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ এমনই, ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ। সামনের দিকে কিছু বসার জায়গা আছে, আর ইঞ্জিনের বাঁ দিকে কিছু বসার জায়গা, ইভেন ডান দিকে কিছু বসার জায়গা। তো এই মুহূর্তে আমাদের নৌকোতে 10 থেকে 15 জন প্যাসেঞ্জার আছে ভেতরে। আর তার সাথে দেখতে পাচ্ছ এই নৌকোতে অনেক মালামাল আছে, তার সাথে উপরে অনেক প্যাসেঞ্জার আছে। এই মুহূর্তে আমরা নদীর ঠিক মিডিল পোর্শনে আছি। দেখতে পাচ্ছ নদীর অবস্থা আমার পেছনে, ইভেন আমার সামনে যদি দেখো বেশ চওড়া নদী, কিন্তু অনেক বড় নদী। আর ঠিক এই মিডিল পোর্শনে কিন্তু অনেক ঢেউ। আমাদের সামনে যে ঘাট, সেই ঘাট হচ্ছে রমাপুর। সেখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম, তাদের জীবন জীবিকা সম্পর্কে জেনেছিলাম। তো সেই ভিডিও তোমরা দেখতে পারো, 4-5টা ভিডিও পেছনে। সকাল থেকে আকাশে মেঘলা ছিল, বাট এখন দেখতে পাচ্ছি বেশ সূর্য একদম মাথার ওপরে ঢেউয়ের মধ্যে পড়ছে আর চকচক চকচক করছে। বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের গন্তব্যের 4 নম্বর ঘাট রমাপুর ঘাট। এই যে ঘাট, এই ঘাট দেখতে পাচ্ছ। এখন বর্তমান যে বাঁধ, এই বাঁধ থেকে কিন্তু ছিল বেশ অনেকটা দূর পর্যন্ত। তো সেই বাঁধ ভাঙতে এই মুহূর্তে এখানে এসে ঠেকেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা মুরগি যাচ্ছে, কালো আছে, হলুদ আছে। নাম দিকে দিয়ে বলো এবং করে তো টাকা 25 টাকা দিতে কত নেবো? 25 টাকা, 10 টাকা, 5 টাকা। এই নৌকোতে আইস হয়েছে দেখতে পাচ্ছ, বেশ অনেকগুলো, ও মাথা থেকে এ মাথা পর্যন্ত। সব বরফ বা আইস এই ঘাটে নামবে না, এখানে 2-4টে নামবে, পরের কোনো ঘাটে আরো 2-4টে নামবে। আমাদের পাশে আরো একটি নৌকো এসে ভিড়লো দেখতে পাচ্ছ। এই মুহূর্তে ঘাটের ব্যস্ততা বেড়ে গেছে, প্রচুর মানুষজন নামানামি করছে, ওঠা করছে। এই ঘাট তেমন বেশি ব্যস্ত থাকে না, বাট যখন এই নৌকো ভেড়ে ঘাটে তখন কিন্তু এই ধরনের ব্যস্ততা তৈরি হয় এই ঘাটে। তো এই নৌকো কোথা থেকে এলো? এটা কোথা থেকে এলো? ও আচ্ছা, সর্দারপাড়া থেকে এখন ধামাখালি যাচ্ছে। মিনিট 10-15 ঘাটে ভিড়ে থাকার পর, মাল ওঠানো নামানো শেষ করার পর আমাদের নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের ব্যস্ততা বা এই ধরনের পরিস্থিতি দেখতে বেশ ভালো লাগে। কিন্তু নৌকোর ছাদে বসে বসে খুব মজা পাওয়া যায়। এই ঘাটের নাম সুইস গেট। এখানেও বেশ কিছু মানুষ বা প্যাসেঞ্জার নামবেন। এখানে দেখতে পাচ্ছ এনারা নামবেন, আর সামনে দিয়ে 2-1 জন উঠবে সম্ভবত। এখানে ওইভাবে কোনো রকম ঘাট নেই প্রপার, ঠিক এইভাবে লাগছে দেখতে পাচ্ছ। ঠিক পাড় ভেঙে যাচ্ছে, এখানকার বাঁধের কি অবস্থা দেখো, পাড়টা ভেঙে একাকার। প্রচুর হাওয়া হচ্ছে, আমাদের নৌকো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না হাওয়া হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। দেখে নামুন, খুব রিস্ক। প্রপার ঘাট না থাকলে ওঠানামা খুব চাপের, কিন্তু এই সমস্ত ঘাট দিয়ে খুব হাওয়া হচ্ছে, কিন্তু অনেক জোরে জোরে হাওয়া হচ্ছে। এই ঢেউ দেখে বুঝতে পারছো এখানকার হাওয়া কেমন হচ্ছে। ইভেন গাছের পাতা যদি দেখো। আর ঘাটে এনারা সম্ভবত মাছ বিক্রি করেন। এখানে মাছ এসছে পেটিতে করে, দেখতে পাচ্ছ 2খানা পেটি আছে। ইভেন ভেতরে দেখতে পাচ্ছি আইস আছে, ওই আইস ওরা নামাবেন। কি নাম তোমার? তোর নাম কি? তোর নাম হচ্ছে ইদ্দিকা বর্মন। ও ওর জেঠিমার সাথে, ওর দিদার সাথে, ঠাকুমার সাথে ঘাটে এসছে মাছ নিতে, মাছ আর বরফ।
এখানকার প্রত্যেকটা মানুষ, পুরুষ মহিলা সবাই কিন্তু বেশ কর্মঠ। প্রত্যেককে কিছু না কিছু কাজ করতে হয় সংসার চালাবার জন্য, তো সেই জন্যই আর কি প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেন। আর এই সমস্ত ঘাট থেকে নৌকো বের করা বা এই ঘাটে নৌকো ভেড়ানো অনেক চাপের। তো আমি আজকে যেখানে যাচ্ছি ওই সর্দারপাড়া ঘাট, ওই ঘাটের পাশে যে গ্রাম মাধবকাঠি গ্রাম, আর সেই মাধবকাঠি গ্রাম হচ্ছে এখান থেকে শুরু। এই যে সুইচ গেট ঘাট, এখান থেকে শুরু মাধবকাঠি গ্রাম আর কি। তো আমি ঘাটের যেখানে নামবো ওটা হচ্ছে মাধবকাঠি 4 নম্বর। তো যাই হোক 1, 2, 3, 4 অনেক আছে সম্ভবত, সেটা জানা নেই, বাট পুরো গ্রামটা হচ্ছে মাধবকাঠি। 1 ঘন্টা 50 মিনিট সময় নিল ধামাখালি থেকে এই সর্দারপাড়া ঘাট। সর্দারপাড়া ঘাট ঠিক এমনই দেখতে পাচ্ছ। সকাল থেকে প্রচুর হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগছে আমার। আর এই নৌকোর পেছনে একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে দেখতে পাচ্ছ, বেশ পথ করে উঠছে, বেশ ভালো লাগছে। আর এই মুহূর্তে এই নৌকোতে যত প্যাসেঞ্জার আছে, যত মালামাল আছে, সব কিন্তু এই ঘাটে নামবে। আমিও নেমে পড়লাম, আমিও ঘাটে নেমে যাই। এই হচ্ছে সর্দারপাড়ার ঘাটের পরিস্থিতি। ওয়েলকাম টু মাধবকাঠি সর্দারপাড়া ফেরিঘাট। ফেরিঘাটের অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনই। সাইডে যদিও ইট বিছানো আছে, এদিকে দেখতে পাচ্ছি বাঁশের চটা বিছানো, আর এদিকে আছে মাটি। এখানে ম্যাক্সিমাম জায়গায় বাঁধ মাটি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মাটি, এখানে একটা বাঁধ আছে, ইভেন ভেতরে ওই একটা বাঁধ দেখতে পাচ্ছি। আর ওই বাঁধের পরে কিছুটা দূরে এখান থেকে 100 মিটার বা 100-150 মিটারের আশেপাশে ওদিকে রাস্তা আছে, ইটের রাস্তা, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। আর ঘাটের পাশে এরকমই একটা ছোট ঘরবাড়ি বা দোকানপাট দেখতে পাচ্ছি। এখানে এই ঘাটের অবস্থা ঠিক এরকমই। এখানে একটা খেয়া ঘাট, এখানে একটা সম্ভবত খেয়া ঘাটের পয়সা এখানে নেওয়া হয়। আর এখানে বিভিন্ন গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, ইঞ্জিন ভ্যান, এদিকে ছোটো হাতি যেগুলো, পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান, বিস্কিটের দোকান, বিভিন্ন জিনিসের দোকান। আর ইভেন আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছি 2টো দোকান আছে, সামনে একটা দোকান। এই জায়গাটা বেশ 5-6টা দোকান আছে, ছোটো ছোটো দোকান। আর প্রচুর ভ্যানের লাইন দেখতে পাচ্ছি। যত ভ্যান দাঁড়িয়ে আছে তুলনামূলক ওরকম কোনো প্যাসেঞ্জার এখানে নামে কিনা আমার সন্দেহ আছে। দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু দেখায়। এখানে শুরু থেকে দেখো লাইন দিয়ে কিন্তু ভ্যান দাঁড়িয়ে আছে, ইঞ্জিন ভ্যান। তো এখানে এত প্যাসেঞ্জার আসে কি না আমি জানি না, প্রচুর। এখানে দেখো প্রচুর ভ্যান দাঁড়িয়ে আছে, প্রচুর ভ্যান। একটু কথা বলি, এই ভ্যানগুলো কোথায় যায় এখান থেকে? যোগেশগঞ্জে যায়। তো এখানে দেখছি প্রচুর ভ্যান দাঁড়িয়ে আছে। এত প্যাসেঞ্জার এখানে আসে? নৌকোতে তো খুব বেশি প্যাসেঞ্জার দেখলাম না। মাল আসে। আচ্ছা, মালও ক্যারি করেন আপনারা? আচ্ছা আচ্ছা। তো এখানে প্রচুর ভ্যান দাঁড়িয়েছে, তার কারণ হচ্ছে বিভিন্ন প্যাসেঞ্জার তো মানুষজন তো আসেন আর কি। আর নৌকোতে করে প্রচুর মালামাল আসে। সামনে যোগেশগঞ্জ অনেক বড় বাজার এখানকার। এখান থেকে মাল যায় না আসে? মাল আসে। আচ্ছা, এই ঘাটে আসে, এখান থেকে যায় যোগেশগঞ্জে। আচ্ছা আচ্ছা। তো যোগেশগঞ্জ যেহেতু অনেক বড় মার্কেট বা বাজার, তার জন্য কিন্তু নৌকোতে করে প্রচুর মালামাল আসে। আর সেই মালামাল ক্যারি করে এখান থেকে নিয়ে যাওয়া হয় যোগেশগঞ্জ মার্কেটে। লোকজন নেই, লোকজন খুব ভালো, লোকজন ছাড়া ব্যস্ত। আচ্ছা, দাদা বলছে লোকজন খুব একটা হয় না, শুধু মালের জন্যই এত গাড়ি, মালপত্র টুকটাক প্যাসেঞ্জার। তো মোটামুটি এখানে সেই সকাল থেকে, এখানে ভ্যানের তুলনায় সকাল থেকে মাথা পিছু কত টাকা ইনকাম হয় এখানে? ওই কত 200 টাকা 150 টাকা এইরকম, মানে কোনদিন 300 টাকা, মানে 150-200 হয়। কখনো কখনো ওর থেকে বেশি হয়ে যায়। আচ্ছা, নিম্নে 200 টাকা ধরলে নিম্নে 200 টাকা হয়। তো এখানে মিনিমাম 200 টাকা মাথা পিছু ইনকাম হয়, আর কখনো কখনো ওর থেকে বেশি হয়ে যায়। এই হচ্ছে এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছ। পেছনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, ভ্যান ছেড়ে যাচ্ছে যোগেশগঞ্জে বাজারের উদ্দেশ্যে বা শহরের উদ্দেশ্যে। শহর বলছি এই জন্য, যোগেশগঞ্জ কিন্তু বেশ অনেক বড় সড়ো একটা বাজার, অনেক বড় বড় ঘরবাড়ি,
রাস্তাঘাট অনেক বেটার। এই ভ্যানের যে স্ট্যান্ড তার পাশেই এরকমই একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, ভাঙাচোরা বিল্ডিং। সামনে এটা দেখে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি আছে, তো এক দাদা বললো এটা স্কুল। তো স্কুলের অবস্থা দেখো ঠিক এমনই, পাশেই নদী বাঁধ আর কি, পাশে এরকমই জল। ঠিক এই স্কুল যায় না কতদিন থাকবে, টিকে থাকবে, যখন তখন ভেঙেও যেতে পারে, কেন কি বাঁধ ফাঁধ ভেঙে যাচ্ছে দেখে প্রচুর। আমি আস্তে আস্তে দেখলাম যে এখানে চারদিকে বাঁধ ভেঙে টেঙে উল্টে গেছে, শুয়ে পড়েছে, অনেক জায়গায় রিপেয়ার হচ্ছে, বাঁধ নতুন বাঁধ নির্মাণের কাজ হচ্ছে। আর সেই জায়গায় দেখতে পাচ্ছ বাঁধের পাশেই এরকমই জল। সম্ভবত এখানকার মাটি কেটে এই বাঁধ, নতুন যে বাঁধ সেটা বানানো হয়েছে। প্রাইমারি স্কুলের হাল ঠিক এরকমই। স্কুলের যে নামটাম কিছু এখানে লেখা নেই, যদিও এখানে লেখা ছিল সেটা এই মুহূর্তে বুঝতে পারছি না। এখানে লেখা আছে 4 নম্বর মাধবকাঠি আদিবাসী বিদ্যালয়, তার মানে সম্ভবত এটা আদিবাসীদের জন্যই আর কি মেনলি এই স্কুলটি বানানো হয়েছিল। তো এই স্কুল কদিন থাকবে, এখানকার যা পরিস্থিতি ভেঙে টেঙে যাচ্ছে। এই স্কুলের পরিবর্তে স্কুল তৈরি হয়েছে। আচ্ছা, নতুন স্কুল হয়েছে? হ্যাঁ, নতুন স্কুল হয়েছে, এখন আপাতত ওটা চালু হয়, রানিং হয়নি এখনো রানিং হয়নি। প্লাস এখন নদী তো আছে, স্কুল গারোরে এখনো এসে ওঠে না, যেহেতু চলছে নদী এই স্কুলটা, সেহেতু স্কুলটা চালিয়ে রেখেছে। যখন একেবারে ভেঙে যাবে, যা সম্ভব হবে না চালানোর, তখন ওখানে চলে যাবে। বিল্ডিং রেডি হওয়াটাই স্বাভাবিক, তার কারণ হচ্ছে এখানকার পরিস্থিতি। তারপরেও যেহেতু এটা রানিং চলছে, ওইভাবে এখনও সেরকম বিপদের মধ্যে পড়ছেন না। যখনই পড়বে তখনই ওদের বিল্ডিং, মানে স্কুলের জন্য সাবস্টিটিউট বিল্ডিং এরকম রাখা আছে বা অলরেডি হয়ে গেছে স্কুলের নামে। তো এই দাদা বললেন, আমি জানতাম না, এটা মাধবকাঠি আদিবাসী বিদ্যালয়। এখানে হাই স্কুল কত দূর এখান থেকে? হাই স্কুল তোমার বেশি দূরে না, মিনিট 10, মানে ভ্যানে গেলে মিনিট 10। আচ্ছা, হাই স্কুল আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আপনি কি করতেছেন এখানে? ওই তো বাচ্চা দিয়ে। আচ্ছা, আপনার নাতি? হ্যাঁ। তো ইনি এসছেন ওনার নাতিকে স্কুলে ছাড়তে। আপনার বাড়ি কত দূর? ওই পাটঘরা পাশাপাশি। হ্যাঁ। তো ওনার নাতি, কি নাম তোমার বাবু? কি নাম? কি নাম? কোন ক্লাসে পড়ো তুমি? থাকো, বলতে চাইছে না, ছেড়ে দিন। তো লজ্জা পাচ্ছে এখানে। ভাই তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 পড়ি। 4 পড়ো? তোমার নাম কি? হিরণ মণ্ডল। হিরণ মণ্ডল। হিরণ হচ্ছে ক্লাস 4 পড়ে। পাশে আরেক ভাই, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে, ক্লাস 3-তে। তুমি 3-তে। তোমার নাম কি? সুরাজ মিস্ত্রি। সুরাজ মিস্ত্রি। স্কুল কটা থেকে শুরু হয়? স্কুল 11টা থেকে। 11টা না, এখন 10:30 বাজে, যার জন্য এখনো স্কুল ওইভাবে খোলেনি। পাশে আরো 2 বোন এসছে। মৌমিতা মিস্ত্রি। মিতা। আচ্ছা, মৌমিতা মিস্ত্রি। তুমি? জয়তী মিস্ত্রি। তুমি কোন ক্লাস? 2। তুমি 2, তুমি 4। সবাই বললো তোমার বন্ধুরা, তুমি লজ্জা পাচ্ছ কেন? কোনো গেট খোলা নেই না, ভেতরটা একটু দেখতে। ভিতরে জানলা খোলা আছে। জানলা খোলা আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকেরটা কি ক্লাস? এটা 1 আর 2 ক্লাস। আচ্ছা, এই বাঁ দিকে যে রুম দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 আর ক্লাস 2, আর এই ডান দিকে এখানে 3 আর 4। তো একসাথে ক্লাস হলে তোমরা তো চিৎকার চেঁচামেচি করো, অসুবিধা হয় না? বেশি হয় না? এই স্কুলে মাত্র 2টো রুম, একটা রুমে 1, 2 আর একটা রুমে 3, 4। তো জানি না, আমরা তো যখন ছোটো ছিলাম তখন খুব চিৎকার চেঁচামেচি করতাম স্কুলে গিয়ে। তোমরা চিৎকার করো না? ওই আরেক বোন চলে এসে, তোমার নাম কি? হেমা মণ্ডল। হেমা মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4-এ পড়ো? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানকার স্কুলের পরিস্থিতি ঠিক এরকমই। আচ্ছা, এদিকেও তো রুম আছে নাকি? আচ্ছা, এটা টিচার্স রুম। এই দুটো টিচার্স রুম। আর এইটা কি? আচ্ছা, এই দুটো দরজা মিলে একটা রুম। তো এখন যেহেতু 10:30 বাজে, এখন 11টা বাজেনি, 11টা থেকে ক্লাস। সম্ভবত আরও 5-10 মিনিট পরে স্কুলের মাস্টারমশাইরা আসবেন। তোমাদের শুধু মাস্টারমশাই না দিদিমণিও আছে? শুধু মাস্টারমশাই আছে, দিদিমণি নাই? 3 জন আছে মাস্টারমশাই। আচ্ছা, 3 জন মাস্টারমশাই। অনেক পুরনো স্কুল মনে হচ্ছে, এখানকার স্থাপত্য বা এখানকার বিল্ডিং দেখে কত অনেক পুরনো না? আপনিও ছোটবেলায় এখানে পড়েছেন নাকি? 35-40 বছর হয়ে গেছে। আচ্ছা, তার মানে তার আগের থেকে? আগের থেকেও এই স্কুল আছে। তখন এই সেম যা বিল্ডিং, এই সেম বিল্ডিং ছিল নাকি আগে? এই বিল্ডিংটা ছিল। ও, আগে পুরনো এটা ছিল? এটা ছিল। এটার থেকে যখন একটু ডিস্টার্ব হলো, মানে বাচ্চাদের রাখা অসম্ভব হচ্ছিল এখানে, তারপরে এখানে তৈরি হলো। আচ্ছা, তৈরি হওয়ার থেকে যখন ওইটা এসে যায়, এর পরিবর্তে আবার ওধারে সরকার জায়গা নিয়ে ওধারে কমপ্লিট করা হয়েছে বিল্ডিং। যখন এটা ভেঙে যাবে, গাঢ় হয়ে যাবে, বাচ্চাদের আর এখানে অসম্ভব হয়ে যাবে থাকা, তখন ওইখানে নিয়ে চলে যাবে। আগের বিল্ডিংটা এটাই দেখতে পাচ্ছ, ওপরের যে বিম টিমগুলো বেশ মরছে, ধরে গেছে, আর যার জন্য এখানে রিস্ক হয়ে যাচ্ছিল বাচ্চাদের।
বা স্কুল চলার জন্য, তার জন্য পরে এই বিল্ডিংটি বানানো হয়েছিল। তারপরে এখানকার যে নদী আস্তে আস্তে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর কি, স্কুলের ঘাড়ে। রায়মঙ্গল। এই যে রায়মঙ্গল নদী। এই বোন ইনস্টাগ্রামে কি করো? ইনস্টাগ্রামে কি ভিডিও বানাও তুমি? রিলস বানাও। কি ভিডিও বানাও তুমি? কি ধরনের, মানে ওই কোনো গানের সাথে নাচো নাকি বন্ধুদের সাথে মজা করো? নাচানাচি করো। তো এই বোন হচ্ছে রিলস বানায় ইনস্টাগ্রামে। অন্য কোথাও করো না? ফেসবুক, ইউটিউব এইসব জায়গায় দাও না? ফেসবুক আর ইনস্টাগ্রাম। ফেসবুক আর ইনস্টাগ্রাম করো। তোর 1000 কিন্তু ফলোয়ার্স আছে। হ্যাঁ, কি নাম তোমার? হিমা মণ্ডল। ঠিকঠাক পড়াশোনা করো তো তোমরা? হ্যাঁ, পড়াশোনা করবে? ওই যে স্যারের কাছে বলে দেবে। বলবে তোমার নাম বলো, নাম বলো। অয়ন মণ্ডল। রেখে বললে তুমি না ভালোবেসে বললে আমাকে? বাড়ি কোথায় বলি দাও। যাক, ওকে অনেকক্ষণ ধরে ওর নাম জিজ্ঞাসা করছে, ও বলছে না। তারপরে এই বোনটা একটু ধমক ফমক দিল। আচ্ছা, এই তোমাদের স্যারকে ভয় পাও? মাস্টারমশাইদেরকে ভয় পাও তোমরা? কে ভয় পায়? তুমি ভয়? কেন তুমি ভয় পাও না কেন? এ কি ভালো স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট কে 1 নম্বর? এ ফার্স্ট, ও সেকেন্ড হয় সবসময়? তাহলে মেয়েদের মধ্যে ও ফার্স্ট, ছেলেদের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর নাম হচ্ছে, ও টিকটক করে বা রিলস বানায়, যাই হোক। তারপরও কিন্তু ও কিন্তু ক্লাসে ফার্স্ট হয়, মানে গার্লসের মধ্যে, তাই তো? মেয়েদের মধ্যে। ওর নাম কি আরেকবার বলো তো তোমার নামটা? হেমা মণ্ডল। ও মেয়েদের মধ্যে ক্লাসে প্রথম হয়, ক্লাস 4-এ পড়ে। আর তোমার নাম অয়ন? হিরণ। আছে, অয়ন ওর নাম। আর হিরণ হচ্ছে ছেলেদের মধ্যে ফার্স্ট হও। ওয়াও, অনেক ভালো, গুড গুড। তোমরা কেন হচ্ছে না? ওরা হচ্ছে ফার্স্ট। কম্পিটিশান করো পড়াশোনার মধ্যে, মারামারিতে না, পড়াশোনার মধ্যে কম্পিটিশান করো, তাই তো? মারামারিতে ফার্স্ট। কেন তুমি মারামারি করো কেন? তো মারামারি করবে না, পড়াশোনা করবে, ঠিক আছে? চলো টাটা সবাইকে, চলো টাটা টাটা। তো এই ভাইদের বোনদের সাথে বক করে গল্প করে বেশ ভালো লাগলো। এখন আমি একটু সামনে যাচ্ছি। সামনে যে নদী বাঁধ দেখলাম, বাঁধের অবস্থা খুব খারাপ, অনেক এক জায়গায় কাজও হচ্ছে। তো এই কেমন কাজ কি হয় বাঁধের, সেটা একটু দেখতে যাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। আর ঠিক স্ট্যান্ডের পাশে এখানে দেখো, বাড়ির সামনে এরকম হাঁস ঘুরে বেড়াচ্ছে, প্যাক 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 প্যাক। নদীর জল এখান থেকে ভেতরে ঢুকছে। এখানে দেখতে পাচ্ছি যে জাল পাতা আছে, সম্ভবত এখানে মাছ টাছ ধরা হয়। এই যে এগুলোকে কি আটল না কি বলে? আটল বলে না? তো এই আটল আমি জিজ্ঞাসা করেছিলাম, চুনাখালীতে আটল বলেছিল। এই আটল সম্ভবত যেখানে গার ফাঁকা আছে দেখতে পাচ্ছ, সম্ভবত ওখানে বসায়। আর এদিক থেকে মাছ ঢোকে, এই ভেতর ঢুকে যায়, তারপরে বেরোতে পারে না, তখন আটল তুলে নেয়। তো এখানে একটা ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এরকমই খড়ের চালা দিয়ে বাড়ি, একদম নিচু। ওপর থেকে আমার যদি দাঁড়ায়, আমার হাঁটুর হাইট, খড়ের চালার হাইট, ঠিক এমনই দেখতে পাচ্ছ। খুব পরিত্যক্ত অবস্থায় ঘর বাড়ি এখানকার। চায়ের দোকান নেই না এখানে? এটাই চায়ের দোকান। তো সামনে একটা চায়ের দোকান আছে, ভাবছি একটু চা খেয়ে নিই। ঠান্ডার মধ্যে গলাটা একটু হালকা মনে হচ্ছে, ব্যথা ব্যথা করছে। চা হবে? চা হবে কাকিমা? চা দিন তো। এই কাকিমার দোকানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কি বলে এটাকে? টক ফল বলা হয় ওটা। টক ফল মানে কোন কি গাছ, নাম তো আছে কিছু? এটা টক কেওড়ার মতো এক জাতীয়। কেওড়া ফল? কেওড়া ফল আলাদা কিন্তু। এটা আলাদা কেওড়া। ও আচ্ছা, জঙ্গলে যে কেওড়া হয়? হ্যাঁ, ওটা আলাদা, এটা আলাদা। জঙ্গলে এক ধরনের কেওড়া হয়, তোমাদেরকে আগের কোনো ভিডিওতে দেখেছি। বাট এটাও এই কাকিমা বা পাশে কয়েকজন দাদারা আছেন বলছে এটাও কেওড়া বলে, আর কিছুটা ভেন্ডির মতো। কোথায় হয় এটা? বাড়িতে হয়, বাড়িতে গাছ লাগানো হয়। ও আচ্ছা আচ্ছা, এটা এর ভিতরের দানাটা দেখুন, দেখে একটু। এইগুলো খেতে হয়, এইগুলো। হ্যাঁ, এইগুলো খেতে হয়, এগুলো ভীষণ টক। আচ্ছা, এই যে ছালগুলো খেতে হয়? হ্যাঁ, আর এর দানাটা এখনো বীজ হয়নি, হয়েছে, পাকিনি, যদি ওটা কাটতে হবে কিছু দিয়ে। আচ্ছা, তার মানে এই যে কেওড়াটা বলছে, কেওড়ার ভেতরে যে ফল সেটা খায় না, ফলটা হচ্ছে কাকিমার হাতে। ফলটা দিন। পাতা কিন্তু আবার খায় অনেক সময়। তো এই যে এই জিনিসটা ফেলে দেয়, এটা ফেলে দেয় না? ওটা খাওয়া হয় না, এটা ফেলে দেয়। হ্যাঁ। তো এই ভেতরের ফলটা ফেলে দেয়, আর উপরের যে খসাটা থাকে আর কি, ছাল, এই যে ছালটা খায়। তো এটাকে কি করেন, মানে চাটনি, টক এই ধরনের? হ্যাঁ, চাটনিও করা যায়, বা মাছ তরকারি দিয়েও রান্না করি আমরা। এগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে একটু জল দিয়ে ভালো গরম জল করে ধুয়ে নেবো।
এইগুলো নেওয়া যাবে সব, এইগুলো এটা আমি প্রথমবার দেখলাম যে বলছে খাওয়া যায়। এইভাবে নিতে হবে। এটা লালও আছে, হ্যাঁ। মানে এটা পেকে গেলে নাকি এটাই? না, এটা আলাদা, আর ওর দু রকম কালার হয়। আচ্ছা, এই যে এটা বলছে সবুজ আর একটা লাল হয়, সেটাও নাকি টক, সেটাও খায়। একটু চা দিন, চা খায়। আপনারা এখানে কি থাকেন নাকি ভেতরে বিছানা? আমাদের ওই সাইডে বাড়ি ছিল, হ্যাঁ, নদীতে সব ভেঙে গেছে, এখন এখানে থাকি আমরা। আমাদের বাড়ি এখন একটা দাঁড়িয়ে আছে, মানে জোয়ার ভাটা খেলছে, আর এখন আমরা বর্তমানে এখানে থাকি। আচ্ছা, এই যে ভেঙে টেঙে গেলে সরকার থেকে কিছু জায়গা টাকা পান নাকি? হ্যাঁ, জায়গা দেয়, কিন্তু সবসময় তো দিয়ে পারে না মানুষ। তাদের ক্ষতিপূরণ দিল, কিছু অনুদান টান। আপনাদের কোনো জায়গা দেয়নি? আমাদের এখনো দেয়নি। দেবে কিনা তাও জানি না। তো আপনাদের নিজের কেনা জায়গা আছে নাকি কোথাও? হ্যাঁ, কেনা জায়গা। ওখানে কি বাড়ি বানাচ্ছেন? বাড়ি বানানো হয়নি, কিন্তু বাড়ি বানানোর একটা পরিকল্পনা চলছে। আচ্ছা, যাক, এদিকে অনেক মানুষের কিন্তু অনেক দুর্দশা। এই দেখুন, ওর ভিতরের এই দানাটা এরকম। আর ওই যে টক ফলের যে ভিতরে যে দানা দেখতে পাচ্ছ, এই দানাগুলো কি কাজে লাগে? এগুলো আবার বীজ রোপণ করলে। আচ্ছা, এইটাকে আবার মানে চারা হয় আর কি, এখান থেকে গাছ লাগানো যায়। এটা নিয়ে না আমি খাই। তো আমাকে বললেন যে উপরে যে খোসাটা সেটা নাকি কাঁচাও খায়, রান্না করা ছাড়া। তা টক লাগছে, টেস্ট কেমন লাগছে? এরকম কিছু খেয়েছি বলে তো মনেও পড়ছে না। খাননি? সর্বপ্রথমে খাচ্ছেন হয়তো। না, এই যে স্বাদ, টক তো অনেক ধরনের আছে। তেঁতুল, অনেকটা মনে হচ্ছে তেঁতুলের পাতা। আমি ছোটবেলায় কিছুটা ওইরকম তেঁতুলের পাতা লাগছে। তো আমিও খেলাম, কাকিমাও খেলো, বেশ ভালো লাগছে, মানে টক আর কি। তো এটা মেনলি আপনারা মাছের টক বা মাছ চিংড়ির টক করে খান। আচ্ছা, তো ভালো লাগছে, সুন্দর লাগে খেতে। তোমরা যদি এই ফলটাকে কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সর্দারপাড়া ঘাট, ফেরি ঘাট বা বোট ঘাট বা সার্ভিস ঘাট সামনেই, আর ঠিক তার সামনেই হচ্ছে ওনার এরকম একটা ছোট্ট দোকান বানিয়েছেন। আচ্ছা, এই ব্যবসা কতদিন ধরে করছেন আপনি? আগের থেকে ছিল না এখন? আমাদের আগে ছিল বলতে ওই সাইডে দোকানটা চলে গেছে। আচ্ছা, আগে এই বাঁধের ওপারে ছিল বড় দোকান ছিল। এখানে ঘর বেঁধে কেউ মোটামুটি শান্তিতে বাস করতে পারিনি, আর সেভাবে আশাও করি না আমরা যে ভালোটা ঘর বেঁধে বাস করব, সেরকম কোনো আমাদের আশা নেই। কেননা নদীর পাড়ে থাকতে গেলে তো সবসময় তো পরভয় করে থাকতে হয়। আর দেখা যাচ্ছে একটা পাকা বিল্ডিং বাড়ি করলাম, বছর 5 হয়তো থাকলো, কিংবা 1 বছর পরেও এক নিমেষে চলে যেতে পারে। ওই জন্য ভালোভাবে কেউ ঘর বেঁধে বাস করতে পারে না। আমাদের ওখানে দোকান ছিল বলতে, আমরা আইলার পরেই আমাদের ওখানে জায়গা কেনা ছিল 1 বিঘে, সেইখানে আমরা দোকান করেছিলাম। আইলার পরে কিনেছিলেন? হ্যাঁ, কয়েক বছর পরে। হ্যাঁ, চলে যায়। বুলবুলি আমফান মেলা কিছু তো ঝড় হচ্ছে, তাতেই আমাদের এই নদী ভাঙনে চলে যেতে। আবার আমরা এই সাইডে ঘর বানছি বলতে, এটা হচ্ছে তোমার এই বুলবুলি ঝড়ে পড়ে। আগে কিন্তু এত প্রত্যেক বছর ঝড় হতো না, 3-4 বছর পর হতো, বা আরো পরে। হ্যাঁ, ঝড়টা পর হতো, কিন্তু নদী ভাঙনটা তো এখন তো প্রত্যেক বছর হচ্ছে। হ্যাঁ, তো কতটা টেনশন আমাদের থাকে না? অনেকটা টেনশন আমাদের এখানে থাকতে হয়, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, নদী ভাঙনে আমাদের যাই করুক, কিন্তু এই যে মাঠ দাঙ্গা অন্য এলাকায় শোনা যায় কলকাতার দিকে, কিন্তু ওইটা আমাদের এদিকটা নেই। মাঠ দাঙ্গা তো সব জায়গায় পলিটিক্যালি ব্যাপার, কিন্তু আমাদের এই দিকটা খুব কম। আমাদের এখানে ওই ধরনের মানে পলিটিক্স ব্যাপার নিয়ে কোনো ঝামেলা নেই। কেউ টিএমসি, কেউ সিপিএম, না, ও নিয়ে কোনো, যার যেটা ইচ্ছে সে সেটা করবে, সেটা করে। এখানে ওই দিক দিয়ে আমরা খুব অনেকটা সুস্থ আছি। যাই হোক, এখানে একটা অন্যান্য জায়গায় গেছি, সবাই বলছে একটু মারামারি হয়, একটু কথাবার্তা বন্ধ থাকে, বাট কাকিমা বলছেন এখানে ওই ধরনের পলিটিক্যালি কিছু হয় না। সবাই মিলেমিশে বেড়ানোর চেষ্টা করে, আর খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে বসবাস করি। এটাই কাম্য সবার কাছে আর কি। আর এইটা আমরা চাইছি আমাদের ছেলে মেয়ে যারা আছে আরো যেন এরকম ভাবে যায় দিনটা। আলটিমেট আপনার কিছু হলে আপনার প্রতিবেশী সে এগিয়ে আসবে, তার কিছু হলে আপনি এগিয়ে যাবেন। এটাই, মারামারি করলে তো আর কেউ কারোর সাথ দেবে না, পরে একা হয়ে যাবে সবাই। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওনার দোকানটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই, রোডের ঠিক পাশেই। ভেতরে রান্না বাড়া সবই, থাকা খাওয়া। আপনার স্বামী স্ত্রী থাকেন? ছেলে মেয়ে আমাদের ওই পারে বাড়ি আছে একটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, একটু সময় দিলেন, গল্প করলেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আবার আসবেন। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাদেরকে। মাধবকাঠি বলা হয় এই জায়গাটা। না, মাধবকাঠি তো 2, 3, 4, এটা 2, 3, 4, ওটা 6 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, এটা 4 নম্বর মাধবকাঠি বলা। মানে এক নেই? এক আছে, ওই এক আছে, মানে 1 থেকে 6 নম্বর আছে, তারও 1 আছে, 2 আছে, ওই সামনেরটা, মানে 1 থেকে 6 আছে। তো যাক, আমি একটু আগে বলছিলাম যে কত নম্বর, মানে কত থেকে কত জানি না, বাট এটা হচ্ছে 4 নম্বর মাধবকাঠি, সর্দারপাড়ার ঘাট। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ।
তো যাই হোক, তো এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তো আমি আসার পথে দেখছিলাম বাঁধের কাজ হচ্ছে, এটা বেশ একটা ভালো জিনিস যে এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে বাঁধ প্রত্যেক বছর ন্যায় ভাঙছে। আর এটা নিয়ে আর কি এখানকার মানুষের প্রচুর কষ্ট। বাঁধ যদি ঠিকঠাক থাকে, বাঁধ ভেঙে জল এপারে আসতে পারবে না, তাহলে কিন্তু অ্যাটলিস্ট এখানকার মানুষজন একটু ভালোভাবে থাকবে। কাকিমা কী করছেন? তো এখানে রান্না করছেন? এই হাওয়া তো সব নিভে যাচ্ছে মনে হয়। তো দেখো পাশেই নদী, নদীর পাশে বাঁধ, আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, সারাক্ষণ তো হাওয়া হয় এখানে। অসুবিধা হয় না এই হাওয়ার মধ্যে? একটু আসবো ওখানে? তো এখানে প্রচুর হাওয়া হচ্ছে কিন্তু। আর ঠিক বাঁধের পাশে কাকিমাকে দেখছি মাটি যে উনান, কাঠ দিয়ে ভাত রান্না করছেন দেখতে পাচ্ছ। আর আপনি এখানে কি আদা নাকি রসুন? এটাতে কি আছে? শিলে? আচ্ছা, মরিচ আর আদা আছে। কি রান্না করবেন আজকে? আজকে ওই লাউ লাউ। লাউ আর কি? লাউ, শুধু লাউ। ওই পাশে নদী, কোনো মাছ কাঁকড়া ধরবেন না? মাছ নেই, জাল নেই। আপনার বাড়ির লোকজন করেন কি? কাকু, দাদা, মানে আপনার ছেলে মেয়ে? আপনি একা? না, তিনটেই মেয়ে বিয়ে হয়ে গেছে। কাকিমারা দুজন থাকেন, উনি আর ওনার বোন বা দিদি পাশেই। ঠিক আছে, আপনি রান্না করুন। আর ওনার আজকে রান্না হচ্ছে শুধু বলছে কুমড়ো দিয়ে। কুমড়ো কি বললো? কি বললো? ছেঁচড়া নাকি? ওই মাছটা গরিব মানুষ তো। হ্যাঁ, না মাছ তো নেই বল, মাছ টাছ নেই। তো যাই হোক, বাড়িতে কোনো পুরুষ নেই, থাকলে এখানে হয়তো জাল টাল ফেলতো, তাহলে কিছু মাছ কাঁকড়া ধরতে পারতো, তাহলে সেটা দিয়ে ধরে খেতে পারতো। আপনারা এখানে কি করতে এসেছেন? আমি এসেছি, আমার বন্ধু আসবে সোনারপুর থেকে, ওকে নিয়ে যেতে এসেছি। আপনার বাড়ি এখানে? বাড়ি জয়েশগঞ্জ নয়, আমি হেমনগর বাড়ি। হেমনগর বাড়ি? অনেকটা দূর তো। অনেক দূরে। অনেক ধন্যবাদ দাদা। দাদার বাড়ি হচ্ছে হেমনগর। দাদা এসছেন, ওনার বন্ধু আসছেন সোনারপুর থেকে, তাকে রিসিভ করতে আসছেন। পেছনের কাকিমাকে দেখলে কত কষ্ট করে আছেন উনি। শুধুমাত্র কুমড়ো বললো না লাউ বললো, ভুলে গেলাম এত কিছুর মধ্যে। তো যাই হোক, লাউটাকে জাস্ট এদিক ওদিক আদা রসুন দিয়ে রান্না করে খাবেন আর কি। পাশে নদী থাকলেও কোনো রকম মাছ কাঁকড়া ধরার উপায় নেই, কেন কি বাড়িতে কোনো পুরুষ নেই। ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? এই ইউটিউবার হব। বাবা কি করেন? আমাদের নৌকো বোট আছে। 1 2 3 4 5খানা ধাপ পেরিয়ে তারপরে কাকুর বাড়ি। তুমি রান্না করছো? কি রান্না করছো আজকে? কচু আর ওই হচ্ছে কিনা ওই পুঁই শাক। আপনার বাড়িতে রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়ে। কে রান্না করছে? আপনি? হ্যাঁ। কি রান্না করলেন আজকে? মাছ, আলু, চিংড়ি মাছ আর লাউ, এছাড়া আর কি? আর কিছু না। 1500 দিন পরে ওই দিদি কাকিমা হবেন আর কি, আর ইনি মা হবেন, আর পেছনের ওই দাদা বাবা হবেন। তো আজকে দিদি কি রান্না করছেন এখানে? পোলট্রি মাংস আছে। এটা আমার বুঝলে? আচ্ছা, সব চলে যাচ্ছে। আপনার ঘর বাড়িতে উঠে যেতে হবে? আগে এদিকে কোথায় ছিলেন? ও ছিল অনেক দূরে, অনেকটা দূরে। ভিটে বাড়ি ছিল। কতটা কষ্ট লাগে যে মেয়ে জামাইয়ের ঘর বাড়ি এরকম ভেঙে যাচ্ছে? কষ্ট সে আর বলি কি করে বাবা তোমার। ওর দয়ে যদি আমি একটু ভাইরাল হতে পারি, দেখো আমাদের রিলস কুইন। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা সবই তুমি করতে পারো। গাং চলে এসে কথা আর ভালো আছি বলো তো। তো এই গাং চলে এসছে বলে কি অনেক টেনশনে আছেন? টেনশন নেই, ভেঙে গেলে আমরা কোথায় যাবো বলো দিন, এখন জায়গা বাড়ি নেই। লজিস কিনে খাবে, ঠিক আছে? এই নৌকো দাঁড়াবে, আমার পেছনে নৌকো আসছে, আমি নৌকোতে বেরিয়ে যাবো। এখানে নামতে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কি অনেক কাদা।